Hello everybody, welcome to the Way of Solution. 16th জুলাই 2026 এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর পর্বে আবারও একবার সকল স্টুডেন্টসকে জানাই স্বাগতম। স্টুডেন্টস, আজ আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব এবং আজকের ক্লাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থাকছে ডিয়ার স্টুডেন্টস, সেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সবগুলোই কিন্তু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স এবং আমরা এরকম ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স যারা দেখছি তারা জানো নিশ্চয়ই আমরা এর সাথে স্ট্যাটিক জিকের যত ধরনের কোশ্চেন্স হয় সেগুলো প্র্যাকটিস করব এর পরবর্তীতে। তো অবশ্যই শেষ পর্যন্ত পর্বটি দেখতে থাকো এবং পর্বটিতে সকলে একটা করে প্রতিদিনের মতো লাইক করে ফেলো। স্টার্ট করছি প্রথম কোশ্চেন্স দিয়ে। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করে ফেলো। লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, পিডিএফস, নোটস ইত্যাদি এবং তোমরা মক টেস্ট এবং বিভিন্ন ফিচার্স পেতে চলেছো আমাদের TWS একাডেমি অ্যাপে, যেখানে তোমাদের আমরা বেসিক প্র্যাকটিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্রাশ কোর্স ইত্যাদি প্রোভাইড করে থাকি। লাইভ ক্লাস, পিডিএফ নোটস অ্যান্ড তোমরা মক টেস্টও সেখানে কিন্তু দিতে পারো। যারা পেইড কোর্সে নেই তারা ফ্রি ক্লাসও এখানে দেখতে পারো, ফ্রি টেস্টও দিতে পারো। তো অবশ্যই বলবো TWS একাডেমি অ্যাপ সকলে ডাউনলোড করে ফেলো। শুরু করছি প্রথম কোশ্চেন্স দিয়ে। ফার্স্ট কোশ্চেন্স বলা হচ্ছে 2026 সালের কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের ম্যাসকটের নাম কি? সম্প্রতিকালে উন্মোচন করা হলো কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026-এর ম্যাসকট। দেখো, এই যে কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, এটা দিল্লিতে অনুষ্ঠিত হবে। দিল্লি হচ্ছে এটার আয়োজক 2026 সালে এবং সেখানে সম্প্রতিকালে উন্মোচন করা হলো ময়ূর নামে একটা ম্যাসকট কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের জন্য। দিল্লি সিএম রেখা গুপ্তা তিনি এটা উদ্বোধন করেছেন, আনভেইল ময়ূর ম্যাসকট ফর কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026। তো খুব গুরুত্বপূর্ণ প্রথম কোশ্চেন্সটা। এরপরে, ভারতের প্রথম সম্পূর্ণ সরকারি উদ্যোগে পরিচালিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথা ঘোষণা করলো কোন রাজ্য? সম্পূর্ণ সরকারি বা গভর্নমেন্ট তার নিজের উদ্যোগে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বা এআই বিষয়ক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথা ঘোষণা করেছে, তারা হলো কর্ণাটক রাজ্য। কর্ণাটক announced the establishment of India's first government driven artificial intelligence ইউনিভার্সিটি। কর্ণাটকের বর্তমান সিএম পদে আছেন ডিকে শিবকুমার, তিনি এই কয়েকদিন আগেই কিন্তু দায়িত্বভার গ্রহণ করেছেন। এছাড়া আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে কিন্তু আরও একটা জিনিস কয়েকদিন আগে পড়েছি যে ভারতের প্রথম রাজ্য হিসাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর জন্য একটা বিশেষীয়ত মন্ত্রিসভা স্তরের দপ্তর তৈরি করেছিল কেরালা। খুব গুরুত্বপূর্ণ কেরালা রাজ্য। কেরালার নতুন যে সরকার এসেছিল, নবগঠিত সরকার, তারা দেশের মধ্যে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক মন্ত্রিসভা তৈরি করে এবং এই মন্ত্রিসভার দায়িত্ব দেওয়া হয়েছিল কেরালার বরিষ্ঠ রাজনীতিবিদ এবং কেরালা বিধানসভার সদস্য পিকে কুনহালিকুট্টিকে। সো পিকে কুনহালিকুট্টি ভারতবর্ষের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রীর, কোন রাজ্যের মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী। খুব গুরুত্বপূর্ণ, এই দুটো জিনিস জেনে রাখবে। দক্ষিণ ভারতের দুটি রাজ্য, একটা কর্ণাটক যারা এআই বিশ্ববিদ্যালয় তৈরি করছে, আর কেরালা তারা এআই বিষয়ক মন্ত্রী তৈরি করে কিন্তু ইতিহাস তৈরি করেছিল। এরপরের প্রশ্ন 3, প্রতি বছর কোন তারিখে বিশ্ব যুব দক্ষতা দিবস বা ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে পালন করা হয়? ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে বা বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় 15ই জুলাই। ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে ইজ observed globally on July 15th. The theme for World Youth Skill Day 2026 is Skill for a Shared Future. তো এই বছর 2026 সালে বিশ্ব যুব দক্ষতা বলে যে দিবসটা বা ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে, তার ডেয়ার স্টুডেন্টস যে থিম, সেই মূল থিমটা হচ্ছে স্কিল ফর এ শেয়ার্ড ফিউচার, অর্থাৎ অংশীদারিত্বমূলক ভবিষ্যতের জন্য দক্ষতা বা দক্ষতা উন্নয়ন। এটা হচ্ছে এই বছরের থিম। তো প্রতি বছর আমরা 15ই জুলাই এটা পালন করছি। এরপরের প্রশ্ন 4, 2026 সালের
আইএসএসএফ শটগান বিশ্বকাপের মহিলাদের ট্রাপ ইভেন্টে কোন ভারতীয় শুটার সোনা জয় করেছে? সম্প্রতিকালে ইটালিতে অনুষ্ঠিত হয়েছে আইএসএসএফ শটগান বিশ্বকাপ। এই শটগান বিশ্বকাপে মহিলাদের ট্রাপ ইভেন্ট বলে একটা ইভেন্ট হয়, সেই ইভেন্টে ভারতীয় মহিলা শুটার কে যিনি সোনা জয় করেছেন? মনু ভাকের, মীনা কৌর শর্মা, রাজেশ্বরী কুমারী নাকি নীরু ধান্দা? সঠিক উত্তর ফর দিস কোশ্চেন নীরু ধান্দা। দেখো, ইন্ডিয়ান শুটার নীরু ধান্দা ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য ওমেন্স ট্রাপ ইভেন্ট অ্যাট আইএসএসএফ শটগান ওয়ার্ল্ড কাপ। শটগান ওয়ার্ল্ড কাপটা কোথায় হয়েছে? এটার আয়োজক ছিল ইতালি। সেখানে নীরু কিন্তু একটা সোনা জিতে রেকর্ড গড়েছেন। ওকে, এরপরের প্রশ্ন, জিও প্ল্যাটফর্মস। জিও হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির একটা টেলিকমিউনিকেশন বা টেলিকম আমরা বলতে পারি উইংস। তো সেই জিও কাকে তাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হিসাবে নিযুক্ত করেছে? ভারতবর্ষের লিডিং একটি টেলিকম এজেন্সি যার নাম হচ্ছে জিও, সেই জিও তারা তাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা বা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত করেছেন পঙ্কজ পাওয়ারকে। জিও প্ল্যাটফর্মস অ্যাপয়েন্টেড পঙ্কজ পাওয়ার অ্যাজ ইটস নিউ চিফ এক্সিকিউটিভ অফিসার। নেক্সট কোশ্চেন, ভারতে কবে নমস্তে দিবস উদযাপন করা হয়? নমস্তে বলে এই দিবসটা প্রতি বছর ভারতে উদযাপিত হয়ে থাকে 14ই জুলাই। মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, আমাদের ভারতবর্ষের যে সোশ্যাল জাস্টিস এবং এম্পাওয়ারমেন্ট মিনিস্ট্রি আছে তারা এটা পালন করে থাকে টু মার্ক থার্ড নমস্তে ডে। এই বছরে তার তৃতীয় সংস্করণ পালন করা হয়েছে অন জুলাই 14 ইন কলকাতা ওয়েস্ট বেঙ্গল। আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে এর তৃতীয় যে সংস্করণ সেটা অনুষ্ঠিত হলো সম্প্রতিকালে। এবারে দেখো, এখানে ডিয়ার স্টুডেন্ট সম্প্রতি 31তম দিব্য কলা মেলা বলে একটি মেলা উদ্বোধন হয়েছে। তো বলা হচ্ছে সম্প্রতিকালে 31তম দিব্য কলা মেলা কোন শহরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো? কোশ্চেন 7, কারেন্ট অ্যাফেয়ার্স 7। কলকাতাতে নমস্তে দিবসের প্রধান অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে এবং তার সাথে সাথে এখানেই কিন্তু 31তম দিব্য কলা মেলা সেটার উদ্বোধন করা হয়েছে সম্প্রতিকালে। তো অপশন এ রাইট অ্যান্সার হবে 31st দিব্য কলা মেলা ইনোগ্রেটেড ইন কলকাতা ওয়েস্ট বেঙ্গল। 2026 সালে ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেন কোন দেশকে হারিয়ে ফাইনালে প্রবেশ করলো? সঠিক উত্তর হচ্ছে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে গেছে স্পেন। স্পেন বিট ফ্রান্স 2-0 বা 2-0 টু এন্টার ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ফাইনাল। তো 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে স্পেন ফাইনালে পৌঁছেছে। সম্প্রতি কাকে দ্য ভয়েস অফ জাস্টিস জাস্টিস গাভাই স্পিক্স বইটি উন্মোচন করেছেন? দ্য ভয়েস অফ জাস্টিস জাস্টিস গাভাই। গাভাই হচ্ছে আমাদের ভারতবর্ষের একজন প্রাক্তন বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এনার পুরো নাম ভি আর গাভাই। ভি আর গাভাই তিনি সম্প্রতিকালে বা তার নামে একটা বই বার হয়েছে, বই প্রকাশিত হয়েছে দ্য ভয়েস অফ জাস্টিস। তার যে বক্তব্য এবং তার যে চিন্তাধারা সেটার উপরে এই বইটা কিন্তু লেখা হয়েছে এবং এই বইটা উন্মোচন করলেন ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া স্যার শ্রী সিপি রাধাকৃষ্ণন টুডে রিলিজড দ্য বুক, যেটার নাম হচ্ছে দ্য ভয়েস অফ জাস্টিস জাস্টিস গাভাই স্পিক্স উপরাষ্ট্রপতি ভবন। তো উপরাষ্ট্রপতি ভবনে এই বইটা সিপি রাধাকৃষ্ণন ভারতের মাননীয় উপরাষ্ট্রপতি তিনি উদ্বোধন করেছেন। এই বইটা এডিটেড বাই প্রফেসর ডক্টর এস শিবকুমার। এই বইটা আমাদের ভারতবর্ষের বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রফেসর ডক্টর এস শিবকুমারের দ্বারা তার সম্পাদনায় এটা রচিত হলো। এরপরের প্রশ্ন 10, ফ্রান্সে অনুষ্ঠিত 2026 সালের ষষ্ঠ লা প্লাগনে ওপেনে দাবার খেতাব জয় করলেন কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার?
লা প্লাগানে ওপেনে বলে একটা দাবার টুর্নামেন্টে সম্প্রতিকালে দাবা খেতাব জয় করলো ভারতীয় খেলোয়াড় পি ইনিয়ান। ইন্ডিয়ান গ্র্যান্ডমাস্টার পি ইনিয়ান ওন দ্য 6th লা প্লাগনে ওপেন 2026 চেস টুর্নামেন্ট ইন ফ্রান্স, যেটা ফ্রান্সে অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছরে। এই ছিল আমাদের আজকে 10টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে চলো আমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর দেখব। তার আগে TWS একাডেমি অ্যাপ যারা এখনো অ্যাডমিশন নাওনি দ্রুত অ্যাডমিশন নিয়ে ফেলো। আর TWS একাডেমি আমরা কিন্তু তোমাদের জন্য ইন্টারঅ্যাক্টিভ সেশন সেখানে করাচ্ছি। আমাদের টিচাররা অনেক মেহনতের সাথে তোমাদের সেখানে কন্টেন্ট প্রোভাইড করছে, পড়াচ্ছে। তো অবশ্যই তোমরা যদি বেস্ট কন্টেন্ট অ্যাক্সেস করতে চাও তো অবভিয়াসলি বেস্ট ঠিকানা বাংলা ভাষায় TWS একাডেমি অ্যাপ। চলো আমরা সরাসরি আজকের জিকে প্রশ্ন উত্তর দেখে নিই। ফার্স্ট কোশ্চেন, বিসর্জন নাটকটি কার লেখা? কে লিখেছেন বিসর্জন নাটক? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা নাটক বলে রাখি, সেটা হচ্ছে রক্তকরবী। রক্তকরবী নাটক কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। দুটো ফেমাস নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সম্প্রতি কোন ভারতীয় সিনেমা বাফটা মানে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড যেটাকে বলা হয়ে থাকে বাফটা, সেই বাফটা 2026-এ সেরা শিশু ও পারিবারিক চলচ্চিত্র বিভাগে পুরস্কার জিতেছে? সম্প্রতিকালে বাফটা অ্যাওয়ার্ড এবং তার সাথে আরো বেশ কয়েকটা পুরস্কার জিতেছে বুং বলে এই সিনেমাটা। আচ্ছা, বুং সিনেমাটার যিনি ডিরেক্টর, এর পরিচালক কে একটু বলো তো দেখি। মণিপুরি ভাষায় এই সিনেমাটা তৈরি করা হয়। এবং এই যে সিনেমাটা আছে, সরি, মণিপুরি যে সিনেমাটা, এই সিনেমা বুং এটার পরিচালককে কমেন্ট করো সকলে। এটার ডিরেক্টর বা পরিচালক যিনি, তিনি হলেন লক্ষ্মীপ্রিয়া দেবী। অলরাইট, নেক্সট। গরবা কোন রাজ্যের লোকনৃত্য? গরবা নৃত্য কোন রাজ্যের লোকনৃত্যের মধ্যে পড়ে? গরবা হচ্ছে গুজরাটের লোকনৃত্য। এবং আরেকটা লোকনৃত্য হচ্ছে ডান্ডিয়া। ডান্ডিয়াটা কোথাকার? এটাও কিন্তু গুজরাটের একটা লোকনৃত্যের মধ্যে পড়ে। পাঞ্জাবে আছে গিদ্দা, গিদ্ধা বলে লোকনৃত্য। ভাংড়া পাঞ্জাবে বিখ্যাত। রাজস্থানে ফেমাস কালবেলিয়া লোকনৃত্য। শুধু কালবেলিয়া নয়, রাজস্থানের আরো ফেমাস একটা লোকনৃত্য হচ্ছে ঘুমর, খুব বিখ্যাত ঘুমর লোকনৃত্য কোথাকার? রাজস্থানের। মহারাষ্ট্রের লোকনৃত্যের মধ্যে আছে লাভনি এবং তোমার হচ্ছে লাভনি আছে। দেন আর কি আছে মহারাষ্ট্রের লোকনৃত্যের মধ্যে খুব বিখ্যাত যদি বলি আমার, ইম্পর্টেন্ট দহি কলা আছে, লাভনি আছে, দেন হচ্ছে বিভিন্ন ধরনের লোকনৃত্য আছে। আরেকটার নাম আমি ভুলে গেলাম, যাই হোক তোমরা কমেন্ট জানলে কমেন্ট বক্সে জানাবে সকলে, ঠিক আছে? এরপরেরটা চলো। সরল অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক কে? সরল অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন কোন ব্যক্তি? লিউইন হুক আবিষ্কার করেছিলেন। গ্যালিলিও গ্যালিলি দূরবীন আবিষ্কার করে। দূরবীনের আবিষ্কারক কে? তিনি হলেন গ্যালিলিও গ্যালিলি। রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিলেন, তবে তিনি মৃত কোষ আবিষ্কার করেন। আমি তোমাদের আরো একটা প্রশ্ন এখান থেকে করছি। প্রশ্নটা হচ্ছে আমাদের যে আধুনিক জটিল অনুবীক্ষণ যন্ত্র সেটাকে আবিষ্কার করে?
মানে যেটা মাইক্রোস্কোপ যেটা আছে, হ্যাঁ, সেই জটিল অণুবীক্ষণ মাইক্রোস্কোপ যন্ত্র, সেটাকে আবিষ্কার করেছিলেন? জটিল আণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারও করছে জাকারিয়া জানসেন। জাকারিয়া জানসেন, সানসেন লেখা হয়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি, হ্যাঁ, জানসেন হবে। চলো, এরপরের প্রশ্ন এটা। 5, নিচের কোন নদীটি নর্মদা অববাহিকার অংশ নয়? নর্মদা নদী এটা আমাদের ভারতবর্ষের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী। এই নদীটা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, সাতপুরা এবং বিন্ধ্য পর্বতের মাঝখান দিয়ে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর উৎস হয়েছে মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছে, অমরকন্টক থেকে, এবং এটা গুজরাটের মধ্য দিয়ে গিয়ে কিন্তু পতিত হয়েছে খাম্বাত উপসাগর, সেখানে পতিত হয়। তো এখানে এর গতিপথে আমরা দেখতে পাবো মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের গতিপথে আছে। রাজস্থান কিন্তু এই নর্মদা অববাহিকার অংশ হিসাবে পরিচিত নয়। তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার করব। রাজস্থানের কোনো আমরা নর্মদা নদীর অববাহিকা দেখতে পাচ্ছি না। পরবর্তী আমাদের 6 নম্বর কোশ্চেন্সে কি বলা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, যারা পর্বটিতে যুক্ত হয়েছে এবং লাইক করনি, দ্রুত লাইক করে ফেলো। পর্বটিতে কি করছো সবাই? মুঘল সম্রাট আকবরের অভিভাবক, মুঘল সম্রাট আকবর খুব কম বয়সে সম্রাট হয়েছিলেন এবং তার অভিভাবক যিনি ছিলেন তিনি হচ্ছেন বৈরম খাঁ। হ্যাঁ, এবং মুঘল সম্রাট আকবর তিনি সিংহাসনে বসার সাথে সাথেই সেই বছরে একটা যুদ্ধ হয়েছিল 1526-এ, যেটাকে আমরা বলি পানিপথের দ্বিতীয় যুদ্ধ, এই সরি 1556-তে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তো পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর এবং হিমুর মধ্যে যুদ্ধটা হয়। আকবরের পক্ষ থেকে এই যুদ্ধে যিনি নেতৃত্ব দেন তিনি হচ্ছেন বৈরম খাঁ। তো বৈরম খাঁ ছিলেন আকবরের অভিভাবক। বায়ু থেকে কাঁচে প্রবেশের সময় আলোক রশ্মির গতিবেগ কি পরিবর্তন হয়? বায়ুটা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস একটা হালকা মাধ্যম, তাই না? বায়ুটা হচ্ছে কি একটা হালকা মাধ্যম। আর হালকা থেকে যখন কাঁচ বা তোমার হচ্ছে এরকম কোনো ভারী মাধ্যম, কাঁচ অথবা জল, এরকম কোনো ভারী মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করবে, তখন কি হবে? আলোক রশ্মির গতিবেগের কি পরিবর্তন হবে? অ্যান্সার হচ্ছে তার গতিবেগ হ্রাস পাবে, গতিবেগ হ্রাস পাবে, দিক পরিবর্তন হবে। কিন্তু একটা জিনিস কখনোই পরিবর্তন হবে না, সেটা হচ্ছে আলোর কম্পাঙ্ক যেটা থাকে, সেই কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, সেটা পরিবর্তন হয় না কখনোই। কোনো মাধ্যম থেকে কোনো মাধ্যমে গেলে এটা পরিবর্তন হয় না, জেনে রাখবে। আর বাকি সবকিছু কিন্তু পরিবর্তন হয়, ঠিক আছে? যেমন বায়ু থেকে হালকা মাধ্যমে গেলে এর কিন্তু গতিবেগ কমে যাবে, আলোক রশ্মির হ্রাস পাবে। অর্থ কমিশন গঠন করা হয় কত বছর অন্তর? অর্থ কমিশন গঠন করা হয় প্রতি 5 বছর অন্তর। কেন? অর্থ কমিশন হলো ভারতের সংবিধানের 280 অনুচ্ছেদ অনুযায়ী গঠিত একটি সাংবিধানিক সংস্থা। প্রতি 5 বছর অন্তর ভারতের রাষ্ট্রপতি কর্তৃক এটি গঠিত হয়। এর মূল কাজ হলো কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে কর বা রাজস্বের বন্টন করা এবং রাজ্যগুলির আর্থিক অনুদান প্রদানের বিষয়ে সুপারিশ করা। এটা হচ্ছে অর্থ কমিশনের প্রধান কাজ। এটা প্রতি 5 বছর অন্তর। তাহলে কে গঠন করছে? রাষ্ট্রপতি গঠন করে 280 নং ধারা অনুসারে। পণ্যের রপ্তানি মানে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট বা আমদানির ভারসাম্যকে ড্যাশ হিসাবে উল্লেখ করা যায়? পণ্যের আমদানি, এক্সপোর্ট
অ্যান্ড ইম্পোর্ট, এই দুটোর ভারসাম্যকে আমরা পণ্যের রপ্তানি এবং আমদানি, এক্সপোর্ট ইম্পোর্ট, এই দুটোকে আমরা ডিয়ার স্টুডেন্টস এই দুটোর ভারসাম্য হিসাবে উল্লেখ করতে পারি। অ্যান্সার হচ্ছে বাণিজ্য ভারসাম্য। অপশন বি রাইট অ্যান্সার হবে। সম্প্রতি WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন রোগের বিরুদ্ধে নতুন প্রজন্মের ভ্যাকসিন NOPV2 কে প্রি কোয়ালিফাইড করেছে? ওপিভি মানে হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, তো এটা পোলিওর সাথে যুক্ত, ঠিক আছে। NOPV2 এইটাকে প্রি কোয়ালিফাইড করেছে হু সম্প্রতিকালে। এটা একটা ভ্যাকসিন। পোলিও আমরা জানি এটা একটা ভাইরাস ঘটিত রোগ। এই রোগ যেটা আছে সেই রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা পোলিও রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নতুন প্রজন্মের ভ্যাকসিন যেটার নাম NOPV2 কে প্রি কোয়ালিফাইড বা প্রাক যোগ্যতা প্রদান করেছে। এই টিকাটি মূলত পোলিও ভাইরাস টাইপ 2 এর প্রাদুর্ভাব মোকাবিলা এবং সার্কুলেটিং ভ্যাকসিন ড্রাইভ পোলিও ভাইরাস, যেটাকে CVDPV2 বলা হচ্ছে, সেটা সংক্রমণ রোধ করতে ব্যবহৃত হয়ে থাকে। এরপরের প্রশ্ন এটা বাড়ির কাজ দেওয়া থাকবে। ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কমেন্ট বক্সে সকলে এটার উত্তর কিন্তু করে জানাবে। ওকে, চলো আমরা আজকের পর্বটি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং সকলকে। আবার আমরা কিন্তু পরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চর্চা করব। এখন আপাতত আমি 2 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স একটু বন্ধ রাখবো, কোনো একটা বিশেষ কারণবশত আমার ব্যক্তিগত, এবং আবার আমি কিন্তু নেক্সট সানডে থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স কন্টিনিউ করব। ভালো থাকবে ততক্ষণের জন্য, সুস্থ থাকবে। নেক্সট দিনের ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই।